দেয় কিনা, আমার হবে না, আমার টাচ করলেও আমার রেকর্ডিং হয় না, কেন তো কি জানি। তা সে ভদ্রলোক বিদেশে লোকজন পাঠানোর জন্য একজনের অধীনে ও ভাগে কাজ করত, ভাগে। পকেট কি একটা মিউট করে দেন, মিউট করে দেন, না হলে ডিস্টার্ব হচ্ছে। তো কেউ একজন মিউট করে দেন তো, যেটা নয়েজ আসছে। তো সে খুব ফিটফাট ভাবে থাকতো, অত্যন্ত ফিটফাট। বেশি লেখাপড়া জানতো না, চেহারাটা খুব সুন্দর ছিল, লোকজনের সঙ্গে ও মিশতো বেশ, মানে সবার সঙ্গে মিশতো না, ও সমাজের এক শ্রেণীর লোকের সঙ্গে ও মেশামেশি করতো, যারা একটু উচ্চশিক্ষিত, দেখতে ভদ্র, রাজনৈতিক দিক থেকে যারা একটু ক্ষমতাশালী, মানে যাদের কাছে কিছু সাহায্য পেতে পারে, যে কোনো ভাবে সাহায্য পেতে পারে, আর্থিক সাহায্য, যুক্তি পরামর্শই হোক, বা এমনি পিঠ বাঁচানোর সাপোর্টই হোক, যে কোনো ভাবে সাপোর্ট পাওয়া যায়, এরকম লোকজনের সঙ্গেই ছিল ওর ওঠা বসা। তো ও যখন আমার চেম্বারে আসতো, একেবারে ফিটফাট, চোখে একটা গগস থাকতো, একটা বড় মোটরসাইকেল, জামাগুলো আয়রন প্রেস করা, সাদা ধবধবে, মানে দারুণ চমৎকার একজন গ্রহণযোগ্য মানুষ। খুব সুন্দরভাবে আমাকে ভাই ভাই বলে কথা বলতো। তার লোকটা প্রচুর পরিশ্রম করত, বিভিন্ন জায়গা থেকে কাস্টমার গুলো গুছিয়ে ও নিয়ে আসতো, তাদের পাসপোর্ট জমা নিত, টাকা পয়সা জমা নিত, বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করত। তা এই কাজটা করতে গিয়ে ওরা দুজনা বেশ প্রচুর টাকার মালিক হয়ে যায়। যাদের পাঠানো না যেত তাদের টাকা পয়সা ফেরত দিত। এইভাবে মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতা পেয়েছিল। ফলে ওদেরকে মানুষ টাকা পয়সা দিতে, পাসপোর্ট জমা করতে কেউ ভয় পেত না। তা ওরা অনেক টাকার মালিক হয়ে গেছে, বেশ ভালো, ব্যবসাটা দারুণ ভাবে একটা জায়গা তৈরি করতে পেরেছিল। আর ও সকাল বেলায় বার হয়ে যেত বিভিন্ন জায়গায় কাজে, ক্যান্ডিডেট গোছানোর জন্য। তারপরে বাড়ি ফিরতো রাত 9টা-10টায়। সকাল 7টা সাড়ে 7টার মধ্যে ও বার হয়ে পড়তো চাটা খেয়ে। খাওয়া দাওয়া রাস্তাতে হতো বা অন্যান্য যেখানে সেখানে হতো। তো এর মধ্যে ক্যান্ডিডেট গোছানো, অফিসে আসা, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো, এগুলো করতো। এইভাবে ও প্রচুর টাকার মালিক হয়ে যায়। এইভাবে চলতে একটা টাইমে কি করলো, যার আন্ডারে এই ভদ্রলোক কাজ করতো, টাকা পয়সা গুলো তো সব নিয়ে এসে তার হাতে রাখতো। সে হচ্ছে প্রধান শিক্ষিত মানুষ, অফিসটা তার, সে একে পরে কাজে নিয়ে দুজনে একসঙ্গে ভাগে কাজ করছিল। তো টাকা পয়সাগুলো সব তার হাতে থাকতো, এবং খরচ খরচার পরে যেটা থাকতো সেটা দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত। এই ছিল এদের একে অপরের প্রতি বিশ্বাসের সাথে ব্যবসা। তো এরকম চলতে এক টাইম কি করলো, যে প্রধান ছিল সে প্রচুর টাকা মেরে দেয়, ক্যান্ডিডেট গুলোকে বাইরে পাঠায়নি,
আর ক্যান্ডিডেট গুলো সব ওই ছেলেটাকে ধরিয়ে এসছে, কেননা যে অফিসে বসে থাকে সে শহরে মানুষ, তাকে কেউ চেনে না। এ গ্রামগঞ্জে ঘুরে 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 ক্যান্ডিডেট গুলো নিয়ে আসে, একে সবাই চেনে, টাকা পয়সা ওর হাত দিয়ে দেয়, ওর পরিচিতিতে টাকা পয়সা গুলো দেয়। এখন লোকজন সব ওকে ধরেছে, ওকে টাকা পয়সার জন্য এবার লোকজন ধরছে যে অফিস তো উঠে গেছে, বস তো পালিয়ে গেছে, তাহলে এখন টাকা পয়সা যেহেতু ওর হাত দিয়ে দিয়েছে ওকে ফেরত দিতে হবে। এই নিয়ে ওর উপরে প্রচুর চাপ আসে। ওর মাথায় বজ্রাঘাত, আকাশ ভেঙে পড়েছে, প্রচুর চাপ। বাড়ি থেকে বার হওয়া টোটালি বন্ধ করে দিল, আর বার হয় না। ফোনটা কাছে রাখে না, কখনো বন্ধ রাখে, কখনো ফোনটা চালু থাকে, কিন্তু ফোনটাকে সে রিসিভ করে না, তার ছেলে মেয়ে স্ত্রী তারা ফোনটাকে রিসিভ করে। এইভাবে চলছে। আর কখনো কখনো বাইরের লোকজন ওর বাড়িতে চলে আসলে সে নিজেকে স্বাভাবিক হিসাবে দেখাতে চায়, কিন্তু এখনো সে ফিটফাট থাকতেই চেষ্টা করে। পোশাক আশাকে, বাড়িতে থাকলেও সে পোশাক আশাকে সে আগের মতনই ফিটফাট থাকতেই চেষ্টা করে। মন প্রচন্ড খারাপ, এতগুলো টাকা ভাগ সে পেত, সেটা সে পেল না। উপরন্তু তাদেরকে বিদেশে পাঠালে কাজ তারা যাই পাক আর নাই পাক, তারা চাপ মুক্ত হতো, সেটাও হলো না। এখন এই টাকা তাদেরকে পরিশোধ করতে হবে, কম বেশি যাই দিক না কেন পরিশোধ করতে হবে, প্রচুর টাকা। আর্থিক দিক থেকে সে একেবারে ভেঙে পড়লো, কোমর ভেঙে গেল একদম। প্রচুর মন খারাপ, মাথার যন্ত্রণা আরো বেড়ে গেছে, ঘুম হচ্ছে না। সে বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দিল। সন্ধ্যার দিকে সে টুক করে আমার কাছে একবার আসতো, কখনো হয়তো ফোনে একটু কথা বললো, আসতে বলতাম, সন্ধ্যার দিকে টুক করে এসে ওষুধটা নিয়ে আবার ফিরে বাড়ি চলে যেত। তো ওকে আমি বলছি যে এই অবস্থাতে আপনার গ্রামের লোক যাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তাতে, বা যারা আপনার বাড়িতে যাচ্ছে, অথবা বাইরের লোক যারা আপনার বাড়িতে যাচ্ছে, তারা যখন আপনার কাছে যাচ্ছে, তাদের সামনে আপনি নিজেকে কেমন ভাবে দেখান? তারা কেউ যখন বলছে যে আপনি কেমন আছেন, শরীরটা এরকম হয়ে যাচ্ছে কেন, বলছে আমি তাদেরকে বুঝতে দিই না। আমি তাদের কাছে হেসে হেসেই কথা বলার চেষ্টা করি। হুম, জি না, আমি ঠিক আছি, ভেতরটা আমার যাই হোক না কেন, ভেতরটা কাঁকড়ার খোলা। বলছে ভেতরটা আমার কাঁকড়ার খোলা, কিন্তু ওপরটা আমি স্বাভাবিকভাবেই দেখাতে চেষ্টা করে, হেসে হেসে কথা বলতে চেষ্টা করি। তারা সবাই বলে যে এইভাবে ঘরের ভিতরে আটকে থাকলে দম বন্ধ হয়ে যাবে, কখন হার্ট ফেল হয়ে যেতে পারে, বা কখনো কিছু মারাত্মক কিছু হয়ে যেতে পারে, তা তুই একটু ছেড়ে বাইরে আয়, বাইরে বাইরে ঘোর, 5টা লোকের সঙ্গে মেলামেশা কর। বলছে না, আমি তা করি না, আমার ইচ্ছাই করে না। 5টা লোকজন তো আমার এই, আমি তো তাদের কাছে তার হাসতে পারবো না, প্রাণ খুলে হাসতে পারবো না। আগে যেভাবে মিশতে পারছিলাম সেইভাবে তো প্রাণ খুলে মিশতে পারবো না। মনে হবে যেন একটু মেশা গোছার মধ্যে একটা যেন কিছু বাধা বাধা অনুভূতি, একটা দূরত্ব দূরত্ব, বাধা বাধা কিছু একটা, মানে নিজেকে ছোট ছোট অনুভূতি, এরকমের একটা কিছু হয়। ওটা তো আমি পারবো না, আর ওইভাবে তো মেলামেশা করারই অভ্যাস নেই। সেই জন্য আমি এখন যাচ্ছি না, তবে পরিস্থিতিকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তারপরে কি হলো, সে যে সমস্ত প্রভাবশালী লোকগুলোর সঙ্গে মেলামেশা করত, সেই সব লোকগুলোকে ধরে রাজনৈতিক স্তরে বিষয়টাকে ফেললো। রাজনৈতিক স্তরে বিষয়টাকে ফেলে এলাকায় যে সমস্ত রাজনৈতিক মাতব্বররা ছিল তাদেরকে ধরে সেই লোককে সে কলকাতা থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে এসে মোটামুটি বিচার সালা হলো।
সেই বিচারশালাতে কিছু ওদের ফয়সাল্লা হয়েছিল, ফয়সাল্লা হয়ে পরে সেটা সব মিটি গেছে, এখন সে আর ওই কাজ করছে না, অন্য কাজ করে। তো ওকে আমি মেজরিয়াম দিয়েছিলাম। মেজরিয়াম দেওয়ার পর ও খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পেরেছিল ওই পরিস্থিতিকে ও খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পেরেছিল। মাথার যন্ত্রণা চলে গিয়েছে, তার কোমরে ব্যথা চলে গেছে। এই হচ্ছে মেজরিয়াম। জি স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। স্যার শর্ট জার্নি তো স্যার অনেক ভালো লাগলো স্যার। লং জার্নি হলে স্যার অনেক মধ্যে বিরক্ত লাগে তো স্যার। হ্যাঁ, নামে তো লং জার্নি রয়েছে, সেইখান থেকে কেটে শর্ট করেছি আমার যেটুকু লাগবে বোঝার জন্য। টোটাল জার্নি তো প্রয়োজন নেই, অত বড় জার্নি। যখন কেউ মেডিসিনটাকে এভলিউশন করে, আবিষ্কার করে, তখন তার জন্য অতগুলো জার্নি দরকার আছে, না হলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে না। এবার পুরো বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেছে, তখন আমার অত বড় জার্নি দরকার নেই। তো সেইটাকে কেটে মূল যে জিস্ট, প্রধান চরিত্রগত বৈশিষ্ট্য এবং ওই পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত যে চরিত্রটুকু, সেইটুকু হলেই এনাফ। জি স্যার। স্যার আরেকটা জিনিস জিজ্ঞাসা করতাম, মানে এটা তো বুঝলাম স্যার, সাইকোটা ভিউরোসা কি স্যার অলস প্রকৃতির মানুষ না স্যার ইন্ডাস্ট্রিয়াস মানুষ স্যার? চিকুটা ভিরোসা ইন্ডাস্ট্রিয়াস এর অলস মধ্যে প্রকৃতির মানুষ নয়, ও ইন্ডাস্ট্রিয়াস। আমি একটা ব্যক্তিকে দেখেছিলাম, চিকুটা ভিরোসার একটা রুগী আমি দেখেছি। চিকুটা ভিরোসার রুগীটা ছিল সেদিন বর্ষার দিন। আমি চেম্বারটা খুলিনি, বর্ষা টর্ষা হলে, বৃষ্টি ফিষ্টি হলে সেদিন আমি যাই না। চেম্বারে থেকে গেলাম, বৃষ্টি হলে আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে রয়েছে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যায় না। তো আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম, ওরা অনেক দূর থেকে এসে আমাকে ফোন করলো, জিজ্ঞাসা করলাম, বললো যে এত দূর থেকে এসছি। তখন আমি দেখলাম তো আমাকে যেতেই হবে, যেহেতু অনেক দূর থেকে এসছে, লোকাল হলে বলতাম কালকে আসতে। তো আমি গেলাম। এক মহিলা, তার মাঝে মাঝে মাথায় যন্ত্রণা করে, প্রচন্ড প্রচন্ড ভাবে মাঝে মাঝে মাথায় যন্ত্রণা করে, আর খিঁচুনি হয়। এর হয়েছিল কি, মাথায় ডাব পড়েছিল কোন এক সময়ে। ডাব পাড়তে গিয়ে ও নারকেল গাছের তলায় ছিল, যে কোনো ভাবেই হোক না কেন ওই মাথায় ডাব পড়েছিল, তারপর ওইখানে একটা টিউমার মতো হয়, ফুলে ওঠে, এবং প্রচুর যন্ত্রণা করে মাঝে মাঝে, এবং খিঁচুনির মতো হয়। তো ওই মহিলা, দাঁড়ান আমার কম্পিউটারের মধ্যে সিকিউরিটিটা লেখা আছে কি দেখি। তো ওই মহিলার সঙ্গে অনেক কথাবার্তা হলো। তো ওর একটা ছেলে মারা গেছে, বউটা ছিল গ্রামেই, বিয়ে হয়েছিল ছেলেটার। তো বউটা ওর শাশুড়ির সঙ্গে, মানে এই মহিলার সঙ্গে ভালো ব্যবহার করতো না, একটু ঝগড়াটি টাইপের ছিল। ছেলের সঙ্গেও খুব বেশি মিলজুল ছিল না, ছেলের সঙ্গেও খুব ঝগড়া করতো। তো সেটা এই মহিলা পছন্দ করতো না। তো তোর একটা নাতিও রয়েছে, নাতিও ছিল। নাতিটা এখন এই মহিলার কাছে মানুষ হচ্ছে। তো ওর ছেলে বউর সঙ্গে ঝগড়া করে ওই রাতে খাওয়া দাওয়া করেনি, মুর্শিদাবাদের মানুষ ছিল। তো রাতে খাওয়া দাওয়া করেনি, বউটা কিছু বলেও নি, এবং বউটা তার বাবার বাড়িতে রয়েছে, বাবার বাড়িতে রাগ করে চলে গিয়েছে, আর আসছে না। তো ছেলেটা
শ্বশুর বাড়িতে গেছে, বউ ওখানে আছে, অনেকদিন পর ওখানে গেছে। তো বউটার সঙ্গে একটু রাগারাগি হয়েছে, আর উল্টো পাল্টা কিছু বলেছে। উল্টো পাল্টা কিছু বলাতে সেই ছেলেটা রাতে আর খাওয়া দাওয়া করেনি। খাওয়া দাওয়া না করে ও পরের দিন কি করেছে, মাঠে চলে গেছে সকালে। এবার একটু বেলা হলেই বাড়িতে খবর আসছে যে অমুক জনের ছেলেটা মরে পড়ে আছে মাঠে। হ্যাঁ, মাঠে মরে পড়ে আছে। তদন্তে দেখা গেল যে সে বিষ খেয়েছে। ব্যাপার, খোঁজ খবর নিয়ে দেখলো যে রাত্রিবেলাতে ছেলের সঙ্গে বউ ঝগড়া হয়েছে। অনেকদিন পর যখন বউটার কাছে গেছে, বউটা পাত্তা দেয়নি, উল্টে ঝগড়া টগড়া এটা ওটা সেটা করেছে, তাতে মনে আরো কষ্ট হয়েছে। এবার সকালবেলায় ব্যাস পরলোক গমন করেছে। তো এগুলো যখন আমার সঙ্গে কথা হচ্ছিল, তখন সে এই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো। খুব বেদনাদায়ক বেদনাদায়কই কথা, এগুলো বেদনাদায়ক গল্প। কেঁদে ফেললো। আরো রুগী ছিল, তো ওনাকে বললাম এক কাজ করুন, আপনার কেস টেকিংটা তো হয়ে গেছে, আমি এখন কি মেডিসিন দেব, সিকিউরিটা দেব না নেট্রাম সালভ দেব, সেটাই ঠিক করতে পারছি না। তো আমি ওনাকে বললাম আপনি একটু কাজ করুন, একটু বসুন বাইরে, আমি এই পেশেন্ট দুটোকে ছেড়ে দিই, তারপর আমি আপনার সঙ্গে কথা বলছি। তো ঠিক আছে। তো ও যখন বাইরে গেল, বাইরে যাওয়ার পর দেখি আমার সঙ্গে আর কি মারছে। ওর স্বামীও ছিল, বয়স 40-45 এরকমের হবে, দেখি আমার সঙ্গে আড্ডা দিচ্ছে। আজকে আর বাড়ি যাব না, বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে, ডাক্তারবাবু আপনি আপনার কিডনিকে বলে দেন খিচুড়ি রাঁধবে, আজ আর বাড়ি যাব না, আপনার এখানেই থেকে যাব। তো এই ব্যাপারটা আমার মাথায় ক্লিক করলো। যার এত বড় একটা সন্তান মারা গেল, একটু আগেই সে আমার সঙ্গে এই কথা বলতে গিয়ে এতটা কাঁদলো, আর এই কিছুক্ষণ পরেই বাইরে গিয়ে এই মেঘলা আবহাওয়া দেখে সে আবার আমার সঙ্গে প্রথম পরিচয়, প্রথম কথাবার্তা আমার সঙ্গে আবার ইয়ার্কি মারছে, আড্ডা দিচ্ছে। ব্যাপারটা ক্লিক করলো। তখনই আমি কিছু কিছু চরিত্রগত বৈশিষ্ট্যকে ধরে ওকে সিকিউরিটি ভরসা দিয়েছে, হাসছে, আড্ডা দিচ্ছে। হ্যাঁ, এরা আড্ডা দিতে খুব পছন্দ করে, ভীষণ ভাবে আড্ডা দিতে পছন্দ করে। হ্যাঁ, এই রকমের একটা মানুষ। ওর চরিত্র সম্বন্ধে বলতে গেলে কিরকম দেখেন, এর নেচারটা কিরকম দেখেন, নেচারটা হচ্ছে যে অন্যের মনোযোগ নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এমন কিছু অঙ্গভঙ্গি করা বা কথা বলা বা আচরণ করা, এগুলো ওরা করে। এই যে আমার সঙ্গে ইয়ার্কি আড্ডাটা মারলো, এইগুলো এইরকম ভাবে ও নিজের দিকে অন্যের মনোযোগকে আকৃষ্ট করে নিজের দিকে, ইয়ার্কি আড্ডা এরকমের মাধ্যমে। আক্ষেপ বা খিঁচুনি হওয়ার পূর্বে ওর খুব উৎকণ্ঠা, অ্যাংজাইটি কনভালশনস বিফোর, সিকিউরিটা একা।
আক্ষেপের পূর্বে, অ্যাংজাইটি ফিট বিফোর, আক্ষেপের পূর্বে উৎকণ্ঠা। তারপরে কি, অ্যাংজাইটি ফ্রম ফ্ল্যাচুলেন্স, উদরে বায়ু সঞ্চয়ের কারণে উৎকণ্ঠা। এর মধ্যে এই উৎকণ্ঠাটা প্রচুর রয়েছে। অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, ভবিষ্যৎ সম্বন্ধে উৎকণ্ঠা, অনেক উৎকণ্ঠা রয়েছে। চেয়ারফুল বেড জাম্প আউট অফ, আনন্দিত, শয্যা থেকে লাভ দেয়। এই যে আনন্দিত, চেয়ারফুল, চেয়ারফুল বেড জাম্প আউট অফ। চাইল্ডিশ বিহেভিয়ার, শিশু সুলভ আচরণ। দেখেছেন কিরকম একটা বিদঘুটি চরিত্র, এর শিশু সুলভ আচরণ থাকে। ড্যান্সিং গ্রটিস্ক, হাস্যকর ভাবে নাচ করে। ড্যান্সিং গ্রটিস্ক, হাস্যকর ভাবে নাচ করে। ওই যে অ্যান্টিক্স প্লেইং, ড্যান্সিং গ্রটিস্ক, এইগুলো। ড্যান্সিং জাম্পিং, gesture makes hands involuntary motion of the clapping, মানে অঙ্গভঙ্গি করে অনিচ্ছাকৃত ভাবে হাত তালি দেয়, অনিচ্ছাকৃত ভাবে হাত তালি দেয়। তো হাততালি কখন দেয় মানুষ? যখন সে আনন্দিত হয়, খুশি হয়। যখন সে আনন্দিত হয় এবং খুশি হয় তখন হাততালি দেয়। যখন নিজের ভিতরে হঠাৎ করে আনন্দের উচ্ছ্বাস আসে, আনন্দের খুশির আবেগ সৃষ্টি হয়, তখন সেটাকে আর ধরে রাখতে পারে না। ধরে রাখতে না পারলে তখন কি হয়, ওর মধ্যে একটা মানে আনন্দের বহিঃপ্রকাশ ঘটে, তখন সে হাততালি দেয়। হাততালি দেয় বলতে এখানে যে শুধু হাততালি দিচ্ছি ব্যাপারটা এরকম নয়, মানে সে হঠাৎ করে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ছে, হঠাৎ করে আনন্দিত হয়ে পড়ছে, এরকম। তো এই ব্যক্তি, আমার যেটুকু মনে হয়েছিল, দেখেন আরো একটু যায় তাহলে বোঝা যাবে। জেস্টার মেক্স রিডিকুলাস অফ অর ফুলিশ, হাস্যকর বা বোকামি ভাবে অঙ্গভঙ্গি করে। এই যে আনন্দ ফুর্তি করে কিন্তু বোকা, তার আচার ব্যবহার জ্ঞান বুদ্ধিতে ব্যক্তি দেখতে বোকা। বোকা বোকা লাগে। তো এইরকমের একটা বোকা বোকা যে কিনা হঠাৎ হঠাৎ করে খুব আনন্দিত হয়, খুবই আনন্দিত হয়ে পড়ে। হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্টস আর প্রফাউন্ডলি। ওই যে হরিবল থিংস, ওর ছেলেটা যে হঠাৎ করে মারা গেল, এটা ছিল তার কাছে একটা স্যাড স্টোরি, ওকে গভীর ভাবে আক্রান্ত করে। ইনস্যানিটি ড্যান্সিং উইথ, তার কাজকর্ম চলাফেরা সবগুলোই হচ্ছে একটা মানে প্রবল, কি বলবো, তীব্র গতিতে, খুব অ্যাক্টিভলি আর কি, সক্রিয়।
সক্রিয় ভাবে থাকে এরা সবসময়, এরা কখনো চুপচাপ বা নিশ্চুপ প্রকৃতির মানুষ নয়, নিস্তেজ প্রকৃতির মানুষ নয়, অত্যন্ত সক্রিয় মানুষ। ইনস্যানিটি, ফুলিশ, রিডিকুলাস, দেখেছেন একটা বোকা মানুষ। আমরা যে গ্রাফাইটিস, ব্যারাইটা কার্ভ, বভিস্টা, আর কি আছে, 4টে বোকা মানুষ দেখেছিলাম, অ্যাগারিকাস, তার সঙ্গে যুক্ত হবে সিকুইটা ভিরোসা। তো ওইখানে আপনার যে 4টে মানুষ আছে, ব্যারাইটা কার্ভ, গ্রাফাইটিস, বভিস্টা আর হচ্ছে অ্যাগারিকাস, বভিস্টা, গ্রাফাইটিস, ব্যারাইটা কার্ভ, এই চারটি মেডিসিনের মধ্যে বেশি হাসে হচ্ছে একমাত্র বভিস্টা। মানে প্রাণ খুলে একটু হাসে, সাদা মনে কাদা নেই, নাকি বলে সাদা মনে কালি নেই নাকি, এরকম একটা কথা আছে। তোর তো খুব সাদা মন, ওই সাদা মনে ও খুব বেশি হাসে বভিস্টা, আর বাকিগুলো অতটা হাসে না, কিন্তু ও হাসে। আর এদের সঙ্গে যুক্ত হলো সিকুইটা ভিরোসা। সিকুইটা ভিরোসা কি করে, অনেক বেশি আনন্দ করে, এটা মাথায় রাখবেন। বোকা মানুষগুলোর মধ্যে সিকুইটা ভিরোসাকে রাখবেন। অ্যাগারিকাস, ব্যারাইটা কার্ভ, বভিস্টা, সিকুইটা, গ্রাফাইটিস, 5টা হলো মেডিসিন আপাতত আমাদের, 5টা। আর একটা আছে বিউফোরানা। ছেলে মানুষের বুদ্ধি। বিউফোরানার হচ্ছে ছেলে মানুষের মতো বুদ্ধি, বয়স বাড়ে কিন্তু বুদ্ধি বাড়ে না। হ্যাঁ, এই জন্য আপনি বিউফোরানাকেও এর মধ্যে নিয়ে নেন, বয়স বাড়ে কিন্তু বুদ্ধি বাড়ে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে বিউফোরানাকেও নিয়ে নেন, তাহলে 6টা দাঁড়ালো। এই 6টা বোকা ব্যক্তিদের মধ্যে থেকে সব থেকে বেশি আনন্দ ফুর্তি করে সিকুইটা ভিরোসা। সবার থেকে বেশি হাসে, আনন্দ ফুর্তি নয়, আনন্দ ফুর্তির জন্য হাসে না, মানে যে কোনো ঘটনার জন্য একটু বেশি বেশি হাসে, আর এই হাসার জন্য অনেক বেশি তাকে কথাও শুনতে হয়। কিন্তু তারপরেও তো সাদা মনে কাদা নেই, কালি নেই। ওর কিছু মনে হয় না। যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা যাই দিক না কেন, ও সবতেই হাসে, দিল খোলা মানুষ। সেই হাসা আর আনন্দ ফুর্তি করার জন্য হাসা, দুটো জিনিস কিন্তু আলাদা। নিজের মধ্যে হঠাৎ একটা আক্ষেপ বা ফিট চলে আসে, কিসের ফিট? আনন্দ ফুর্তি করার একটা ফিট, আনন্দ ফুর্তি করার একটা ফিট আসে। কনভালশন, এই যে অ্যাংজাইটি বিফোর কনভালশন, অ্যাংজাইটি বিফোর ফিট, আক্ষেপ, আক্ষেপ আসার পূর্বে অ্যাংজাইটি হয়, উৎকণ্ঠা হয়। উৎকণ্ঠা আসার কনভালশনের আগে হচ্ছে অ্যাংজাইটি আসে। তো কোনো একটা বিষয়ে সে খুব অ্যাংজাইটি করছে, খুবই অ্যাংজাইটি করছে। এই অ্যাংজাইটি দুশ্চিন্তা করতে করতে তার মাথায় হঠাৎ করে কোনো একটা খেয়াল চাপলো, আর অমনি সে নিজের মধ্যে থেকে অনেক বেশি আনন্দ ফুর্তি করতে শুরু করলো, ইয়ার্কি আড্ডা তামাশা এগুলো খুব করে। কনভালশনটা কি? কনভালশন হচ্ছে একটা আক্ষেপ। আক্ষেপের সময় কি হয়? আক্ষেপের সময় ব্যক্তির ইচ্ছা শক্তি লোপ পেয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তির লোপ পেয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা লোপ পেয়ে যায়, এবং আক্ষেপের অধীনে ও অধিকৃত হয়ে যায়, আক্ষেপের অধীনে অধিকৃত হয়ে যায়, আটকে যায়। তখন সেইখানে ওর মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ফলে প্রচুর দুশ্চিন্তা করছে। এই দুশ্চিন্তা করতে করতে তার মাথায় কোনো একটা খেয়াল এলো, অমনি সে অনেক বেশি আনন্দ ফুর্তি করতে শুরু করে দিল, ইয়ার্কি আড্ডা মারতে শুরু করে দিল। একটু আগেই সে কত দুঃখ করলো আমার কাছে,
ছেলের জন্য দুঃখ করলো, নাতির জন্য দুঃখ করলো, বাবাহারা পিতাহারা সন্তান কত কষ্ট করে সে মানুষ করছে। আমার কাছে কথা বলতে বলতে সে কত কাঁদলো, কিন্তু বাইরে গিয়ে একটু পরে সে আমার সঙ্গে আড্ডা মারতে শুরু করে দিল। এই যে আড্ডা মারতে শুরু করে দিল, তার মনের মধ্যে এই খেয়ালটা এসছে, সে কিন্তু ওটাকে ধরে নিয়ন্ত্রণ করতে পারলো না, যে লোকে কি বলবে বা ডাক্তার কি বলবে। এখনই যে এত বেশি দুঃখ করে কাঁদলো, তারপরে পরে সে আবার এরকম আড্ডা মারতে পারে কেমন করে? বাচ্চাদের মতো, চাইল্ডিশ বিহেভিয়ার। বাচ্চাদের যেমন মনে থাকে না, একটু পরেই ভুলে যায়, এটা হচ্ছে চাইল্ডিশ বিহেভিয়ার, একদম ভুলে যায়, মনেই থাকে না কোনো কিছু ওর। চেয়ারফুল, জাম্প আউট অফ বেড, দারুণ রুব্রিক। শয্যা থেকে লাফ দেয়, এই যে জাম্প আউট অফ বেড, জাম্প আউট, জাম্প আউট হচ্ছে লাফ দিয়ে ওঠা এবং অগ্রসর হওয়া, এটা হচ্ছে জাম্প আউট। লাফ দিয়ে ওঠা এবং অগ্রসর হওয়া, কিছু একটা করার জন্য অগ্রসর হওয়া। তা সে হঠাৎ করে লাফ দিল। লাফ দিলে কি হয়, একটা স্থান থেকে আর একটা স্থানে পৌঁছাতে অল্প সময়ের মধ্যে পৌঁছে যায়। একটা স্থান থেকে আর একটা স্থানে অল্প সময়ের মধ্যে পৌঁছে যায়। যদি হেঁটে হেঁটে যায় একটু দেরি হয়, আর লাফ দিলে উড়ে চলে যায়, উড়ে অর্থাৎ দ্রুত চলে যায়। তা কোনো একটা স্যাডনেস পরিস্থিতি থেকে বা উৎকণ্ঠা পূর্ণ পরিস্থিতি থেকে দ্রুত আনন্দদায়ক পরিস্থিতিতে চলে যায়, দ্রুত। এইগুলো হলো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মধ্যে অবতারণা করা, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মধ্যে অবতারণা করা, এগুলো। চলুন আরেকটু বুঝিয়ে দিই। ইনসানিটি ড্যান্সিং উইথ ইনসানিটি, ফুলিশ, রিডিকুলাস, একটু বোকা বোকা, পাগলাটে পাগলাটে ভাব, বোকা বোকা পাগলাটে পাগলাটে ভাব। জেস্টিং, রিডিকুলাস অর ফুলিশ, এই যে আমার সঙ্গে যে জেস্টিংটা করলো, মজা করলো। এই মেঘলার দিন আজকে আর বাড়ি যাবো না, ডাক্তারের বাড়িতে থাকবো, গিন্নিকে খিচুড়ি রাঁধতে বলো, ডাক্তারের বাড়ি থেকেই যাব। এই যে আমার সঙ্গে একটা মজা করলো, এটা একটা ফুলিশ বিহেভিয়ার, হাস্যকর বা ফুলিশ জেস্টিং এটা। ম্যানিয়া নাইট, ড্যান্সিং, লাফিং অ্যান্ড স্ট্রাইকিং উইথ, দেখেন ম্যানিয়া নাইট, খারাপ অবস্থা যখন, তার খুব খারাপ অবস্থা, সেই অবস্থাতেও সে ড্যান্সিং করছে, লাফিং করছে অ্যান্ড স্ট্রাইকিং করছে। ম্যানিয়া হচ্ছে একটা কি বলবো, ডিসপোজিশন। ম্যানিয়া হলো একটা ডিসপোজিশন, যাকে প্রবণতা, ম্যানিয়া হচ্ছে একটা উন্মাদনার প্রবণতা, যাকে থামানো যায়, আর ইনসানকে থামানো যায় না। ইনসানিটিকে থামানো যায় না, ম্যানিয়াকে থামানো যায়। যখন কেউ পাগলামি করে বা স্বাভাবিক আচার আচরণের বাইরে যখন কেউ আচরণ করে, তখন যদি তাকে জোর করে জ্ঞান বুদ্ধি দিয়ে বা যেভাবেই হোক বাধা সৃষ্টি করে যদি থামানো যায়, তাহলে সেটা হবে ম্যানিয়া। আর যদি সেটাকে থামানো না যায়, তাহলে সেটা হবে ইনস্যানিটি, ম্যাড। ম্যানিয়া শ্রিকিং ইন, চিৎকার করার প্রবণতা। ম্যানিয়া সিঙ্গিং উইথ, এরা খুব আনন্দ ফুর্তি করে। গান তো তখনই হয়, হাততালি তখনই দেয়, গান তখনই কেউ করে
যখন মনের মধ্যে আনন্দের উদ্রেক হয়। আর হচ্ছে সাদা সিধা মানুষ নেই, সাদা সিধা মানুষ নেই, হাজার ঠেকার পরও ওর জ্ঞান হয় না, বুদ্ধি হয় না। প্লেইং ডিজে টু প্লে উইথ টয়, হ্যাঁ, উইথ টয়, চাইল্ডিশ টয়, হ্যাঁ, মানে ওই বাচ্চাদের সঙ্গে পুতুল্লি খেলা করে, খেলনা নিয়ে খেলা করে, পুতুল্লি খেলা করে, একটু বোকা, একেবারেই বোকা। কিন্তু এ বোকাদের মধ্যে ওই যে 5টা 6টা মেডিসিন আমরা বোকাদের মেডিসিন পেলাম, এই বোকাদের মধ্যে পড়ে এ। কিন্তু সে মাঝে মাঝে হঠাৎ করে খুব আনন্দ ফুর্তি করে, প্রচুর আনন্দ ফুর্তি করে, সেন্সিটিভ টু স্যাড স্টোরিজ, প্রচন্ড সেন্সিটিভ হয়। কিন্তু যতই সেন্সিটিভ হোক না কেন এবং যত বেশি সে দুঃখী হোক না কেন, সেটাকে বেশিক্ষণ সে ধরে রাখতে পারে না, তারপরে আবার ইয়ার্কি আড্ডা, হাসি খুশি তামাশা এসবের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা গেল তার নেচার। এখন রিয়াকশনটা একটু দেখি। ডিলিরিয়াম ফুলিশ সিলি, ডিলিরিয়াম ফুলিশ সিলি, বোকাটে আচরণ, একেবারে বোকাটি আচরণ। ডিলিরিয়াম ফ্রাইটফুল, প্রচন্ড ভীতু হয়ে যায়। ওই যে সেন্সিটিভ স্যাড স্টোরিজ, এইসব ব্যাপারগুলো ওকে ভীতু করে দেয়, আতঙ্কিত করে দেয়। অ্যাভারশন টু অল পারসন, কন্টেম্পট ফর, সকল ব্যক্তির প্রতি এর একটা ঘৃণা থাকে, ঘৃণাপূর্ণ বিতৃষ্ণা থাকে, সকল ব্যক্তির প্রতি এর একটা ঘৃণাপূর্ণ বিতৃষ্ণা থাকে। অ্যাভারশন টু অল পারসন, লস অফ কনফিডেন্স ইন, ওই সমস্ত মানুষগুলোর প্রতি এর আত্মবিশ্বাসের অভাব থাকে, তাই সে মানুষগুলোর প্রতি ঘৃণাপূর্ণ একটা বিতৃষ্ণা থাকে এবং ও এড়িয়ে চলার চেষ্টা করে। অ্যাভারশন টু অল পারসন শানস দ্য ফুলিশনেস, শানস দ্য ফুলিশনেস অফ অল টু অল পারসন, ওইসব মানুষগুলোকে সে এড়িয়ে চলে। কোম্পানি অ্যাভারশন টু সাইট অফ পিপল অ্যাভয়েড দা, লোকজনের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়। ওই মহিলারও সেটাই হয়েছিল, বউর সঙ্গে ওর অনেক অশান্তি হয়েছিল এবং বউটা বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু আর খোঁজ খবর রাখতো না। ক্লিঙ্গিং কনভালশনস বিফোর, কনভালশনের আগে সে ক্লিঙ্গিং করে। ডিলিউশন চাইল্ড, হি ইজ চাইল্ড, হি ইজ এ চাইল্ড, একেবারে শিশুর মতো ব্যবহার তার। ডিলিউশন চাইল্ড, হি ইজ এ চাইল্ড, অ্যাক্টস লাইক এ চাইল্ড অ্যান্ড, শিশুদের মতো আচরণ করে। ওই যেটা আমরা আগে দেখলাম, এটাও নেচারের মধ্যে আসে। তো বিষয়টা হচ্ছে যাকে সে ঘৃণা করে তার সঙ্গে আবার হয়তো, আমার ওই পেশেন্ট বলতো না কি কথা বলে কিনা সেটা দেখতে হবে, তাদের সঙ্গে আবার কথা বলে কিনা। তবে মানুষের প্রতি ওর একটা মনুষ্য বিদ্বেষ থাকে, মিশনথ্রপি থাকে, প্রচুর মিশনথ্রপি, বিশেষ করে অপোজিট সেক্সের উপরে খুব বেশি ওদের একটা ঘৃণা থাকে। পুরুষ হলে মহিলাদের উপর, মহিলা হলে পুরুষদের উপরে খুব বেশি ঘৃণা থাকে। ডিলুশন লিভিং নট লিভিং আন্ডার অর্ডিনারি রিলেশন, ভ্রান্ত বিশ্বাস, যেন সাধারণ সম্পর্কের নেপথ্যে বাস করতে চায় না। ডিলুশন স্ট্রেঞ্জার্স সারাউন্ডিং সেমস স্ট্রেঞ্জ, চারিপাশকে সে এখন অদ্ভুত মনে করে, অজানা অচানা, অজানা অচেনা এরকম মনে করে। ফেয়ার অফ কোম্পানি, এখন আর কোম্পানি চায় না, ওই ঠকার ভয়, মানে একবার যে তাদের সঙ্গে ঘৃণা করেছে, তারপরে তাদের সঙ্গে আর মিশতে চাইছে না।
ফিয়ার ডেঞ্জার অফ ইম্পেন্ডিং, খুব ভীতু মানুষটা, দেখেছেন কিরকম ভীতু, মানে একটা বিপদের আশঙ্কা ওর ওর উপরে ঝুলে থাকে। ইনডিফারেন্স কনকাশন অফ ব্রেন আফটার কনকাশন, মস্তিষ্কে আঘাত লাগার পরে উদাসীনতা। ওই যে মস্তিষ্কে আঘাত লাগার জন্য যে নেট্রাম সাল্ফ আর সিকুইটাকে বড় একটা ওষুধ হিসাবে ধরা হয়। আমি ওইখানে ভাবছিলাম যে একে আমি কি দেব, সিকুইটা দেব না এই নেট্রাম সাল্ফকে দেব। নেট্রাম সাল্ফ এরকম ইয়ারকি আড্ডা মারে না, সে খুব সিরিয়াস পারসন। ন্যারেটিং হার সিমটমস অ্যাগ্রাভেশন, আমার কাছে ওই পেশেন্টের আমার কাছে ছিল, এই আচরণটা ওই ব্যক্তির মধ্যে ছিল, ওই রুগীটার মধ্যে ছিল। ন্যারেটিং হার সিমটমস অ্যাগ্রাভেশন, যখন তার কষ্টের কথাগুলো বর্ণনা করে তখন তার ভিতরে অনেক কষ্ট হয়, তার মনের মধ্যে অনেক কষ্ট হয়, ফলে কেঁদে ফেলে। ন্যারেটিং হার সিমটম অ্যাগ্রাভেশন। স্যাডনেস স্টোরিজ ফ্রম স্যাড স্টোরিজ, ওই যে যখন সে স্যাড স্টোরিজটা বলছিল আমার কাছে তখন সে আরো বেশি স্যাড হয়ে গেল এবং তার ভিতরে অনেক বেশি দুঃখ জাগ্রত হলো এবং কাঁদতে শুরু করলো। ওইটা ন্যারেটিং হার সিমটমস অ্যাগ্রাভেশন। স্যাডনেস ইনজুরি অফ দ্য হেড, স্যাডনেস ইনজুরিস অফ দ্য হেড, মাথায় আঘাত লাগার পরে থেকে সে দুঃখিত। এখানে মাথায় আঘাত লাগা বলতে দু রকমের হতে পারে, সরাসরি মাথায় আঘাত লাগা, আর একটা হচ্ছে হঠাৎ করে মানসিক ভাবে প্রচন্ড শক পাওয়া, প্রচন্ড ভাবে শক পেয়ে যাওয়া। ওই যে ছেলেটা মারা গেল, হঠাৎ মনের মধ্যে তার শক, এটাও হচ্ছে তার হেড কনকাশন বা হেড ইনজুরি। এটাও তার মাথাতে সাংঘাতিক ভাবে একটা আঘাত করে, তার ভাবনার জায়গাতে সাংঘাতিক ভাবে একটা আঘাত করে। Seeking must seek feels as though she, oh sorry, as though feels as though she must shriek, অনুভব হয় তাকে অবশ্যই চিৎকার করতে হবে। যেহেতু তার ভিতরে বেশি ইয়ারকি আড্ডা মারা, মজা করার প্রবণতাটা খুব বেশি, সে বেশিক্ষণ দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় মন খারাপ করে থাকতে পারে না। অল্প সময়ের মধ্যেই বাচ্চাদের মতো ইয়ারকি আড্ডা তামাশা এগুলো করতে থাকবে। আবার যখন কোনো একটা পরিস্থিতির মুখোমুখি হবে সে দুঃখ দুঃখে ভারাক্রান্ত হবে, কেঁদে ফেলবে, মন মরা হয়ে গেল, প্রচন্ড ভাবে আঘাত করলো তাকে। ওই যে স্যাড স্টোরিজ এফেক্টস আর প্রফাউন্ডলি, ওই রকম তাকে প্রবল ভাবে আহত করলো, সে প্রচুর মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর সেগুলো ভুলে যাচ্ছে, ভুলে আবার আগের মতো আনন্দ ফুর্তি খুশি এগুলোর মধ্যে এসে গেল। হ্যাঁ, এইরকম পরিস্থিতি আপনার ওই ক্রক্কাস স্যাটাইভা আর হচ্ছে ভ্যালেরিয়ানা, এই রকমের মেডিসিন, ভ্যালেরিয়ানা এরকমের ওষুধ। পরিবর্তনশীল মানসিকতার মানুষ, এটা খুব দ্রুত মানসিক ভাবে পরিবর্তনশীল হয়। তো ভ্যালিডিয়ানা কখন ইয়ারকি আড্ডা মারে না অত, ভ্যালেরিয়ানা, ভ্যানিলা নয়, ভ্যালেরিয়ানা খুব